चंड बोल मस्तकों के झुंड बाज चंद की घड़ी की तुम गुहार दो आन बान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব সিম্পল ইন্টারেস্ট। তো যে কোনো কিছুই শুরু করার আগে আমাদের মা সরস্বতীর আশীর্বাদ নেওয়া অবশ্যই জরুরি। তো আমার সামনে মা সরস্বতীর মূর্তি আছে, তো সবাই একবার স্মরণ করে নাও মা সরস্বতীকে, তারপরে আমরা শুরু করব, ঠিক আছে? তো আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো দেখো, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ কষা। এই যে সুদ কষার সুদ, এই সুদ জিনিসটা কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। সুদ জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। ধরো তুমি তোমার বন্ধুর কাছে টাকা ধার নিতে গেছো, তোমার 500 টাকার খুব দরকার পড়েছে, সেই জন্য তুমি তোমার বন্ধুর কাছে 500 টাকা ধার নিতে গেছো। এবার আমরা সবাই জানি যে ভালো বাঁশ বন্ধুরাই দেয়। তো তোমার বন্ধু বলল, ভাই আমি তোকে 500 টাকা ধার দেব, শোনো ভালো করে, আমি তোকে 500 টাকা ধার দেব, কিন্তু এই 500 টাকার জন্য প্রতি মাসে 5% হারে সরল সুদ দিতে হবে, বা 5% হারে সুদ দিতে হবে, প্রতি মাসে 5% হারে সুদ দিতে হবে। তাহলে দেখো, 500 টাকার জন্য, এই 500 টাকার জন্য তোমাকে প্রতি মাসে, মানে এক মাসের যদি হিসাব করি, 5% সুদ দিতে হবে। তার মানে 500 গুণ 5/পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ, তার মানে 25 টাকা দিতে হবে তোমাকে এক মাসের জন্য, ঠিক আছে? এক মাসের জন্য। যদি ধরো তুমি এটা 2 মাস রাখো বা 3 মাস রাখো, যদি 3 মাস রাখো তুমি, তাহলে এই 25-এর সঙ্গে 3 গুণ করো, তার মানে তোমাকে 75 টাকা দিতে হবে সুদ। এবার ধরো এই জিনিসটা যদি ব্যাংকের ক্ষেত্রে হতো, মানে এতক্ষণ তো আমরা কি দেখলাম, যে তুমি যদি কারোর কাছে টাকা ধার নাও তো তোমাকে সুদ দিতে হচ্ছে। এবার যদি তুমি সুদ পাও সেক্ষেত্রে কি হতে পারে, ধরো একটি ব্যাংকের আমি ছবি আঁকছি, এটা ধরে নাও একটি ব্যাংক, পিএনবি ব্যাংক, ঠিক আছে? পিএনবি ব্যাংক, এটা ধরে নাও এর দরজা, ঠিক আছে? এটা হচ্ছে পিএনবি ব্যাংক। তুমি কি করেছো, তোমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো তুমি এই ব্যাংকে 250 টাকা জমা রেখেছো। কিছু সময় পর, ধরে নাও ওটা এক্স বছর পর, বা ধরে নাও টি বছর পর 750 টাকা হয়ে গেছে। তার মানে কি, এই যে টাকাটা সেটা 3 গুণ হয়ে গেছে না? 250 টাকা জমা রেখেছিলে, 250 টাকা জমা রেখেছিলে, সেখান থেকে কিছু বছর পর 750 টাকা হয়ে গেছে। 250 থেকে 750, তার মানে কি 3 গুণ হয়ে গেছে এই টাকাটা। তাহলে দেখো, তোমার অরিজিনাল কি, প্রিন্সিপাল টাকা কি, প্রিন্সিপাল টাকা তো এটা, প্রিন্সিপাল টাকা তো 250, সেখান থেকে সুদ হয়েছে 750। তার মানে দেখো, সুদ আসল হয়েছে, সুদ আসল হয়েছে। তাহলে সুদ আসল কত, 750, আর আসল কত, 250। তাহলে কত পাবে, 500 টাকা পাবে, যেটাই তোমার কাছে হচ্ছে সুদ, ইন্টারেস্ট। তার মানে সুদ বেড়েছে 500 টাকা টি বছর পর। সেই টি বছরটা হতে পারে 1 বছর, 2 বছর, অথবা 3 বছর, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা গেল। এবার নেক্সট যেটা আলোচনার বিষয়, দেখো এই যে আমরা সিম্পল ইন্টারেস্ট কথাটা বলছি, এই সুদ, ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, আই বা এসআই মানে হচ্ছে পি আর টি বাই 100, পিআরটি বাই 100, ঠিক আছে? পিআরটি বাই 100 কেন? কারণ আমরা দেখছি সুদের সঙ্গে লিঙ্ক থাকছে আসল কোনো টাকার, তার সঙ্গে একটা লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে সুদের হারের এবং সময়, নির্দিষ্ট কোনো সময়ে ডিভাইডেড বাই ভাগে, মানে ভাগে 100 থাকবে, ঠিক আছে? তাহলে আইটা কি, আইটা হচ্ছে ইন্টারেস্ট, পিটা কি, পিটা হচ্ছে প্রিন্সিপাল, আরটা কি, আরটা হচ্ছে সুদের হার বা বলা হয় রেট
অফ ইন্টারেস্ট। আর টিটা কি? টিটা হচ্ছে টাইম। টিটা কি? টিটা হচ্ছে টাইম। বোঝা গেল? তাহলে আমি যদি সামারির মতো করে আরেকবার লিখে দিই, দেখো ভালো করে। পি, যেটা আমরা বলছি কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল টাকা, আসল টাকা, অথবা এটাকে বলা হয় মূলধন, অথবা এটাকে বলা হয় সমূল। সমূল, ঠিক আছে? আসল টাকা, মূলধন অথবা সমূল। আর যেটা, সেটা হচ্ছে সুদের হার। সুদের হার যেটা সবসময় পার্সেন্টেজে থাকবে, যেটা সবসময় পার্সেন্টেজে থাকবে। টি কে বলা হচ্ছে টাইম, লিখে দিয়েছি দেখো, মানে হচ্ছে সময়। আর আই তো জানোই, আই মানে হচ্ছে সুদ। আই ইন্টারেস্ট, সুদ। ঠিক আছে, এই কটা ব্যাপার বোঝা গেল। এবার একটা নেক্সট যেটা জিনিস, সেটা হচ্ছে দেখো, এখানে কিছু কিছু জিনিস বলছে, একটু নোট করবে। যদি কোনো, দেখো, সরল সুদ কষার প্রশ্নে, সরল সুদ কষার প্রশ্নে যদি কোথাও এমন থাকে, তোমাকে বলে দিয়েছে ধরো একদিন, মানে এই সূত্রে ফেলে অঙ্ক করতে হবে, কিন্তু বলে দিয়েছে টাইমটা কত, একদিন, তুমি কিন্তু একদিনে রাখতে পারবে না। একদিন বলে দিয়েছে, তুমি কিন্তু একদিনে রাখতে পারবে না, সেটাকে তোমাকে নিয়ে যেতে হবে বছরে। তাহলে 1/365 বছর করতে হবে তোমাকে। যদি তোমাকে বলা হয় 1 মাস, তাহলে তোমাকে কিন্তু এটাকে বছরে নিয়ে যেতে হবে, 1/12 বছর করতে হবে তোমাকে। মাসকে বছর করতে হবে, দিনকে বছর করতে হবে। যদি থাকে 1 পয়সা, যদি থাকে 1 পয়সা, সেটাকে তোমাকে টাকা নিয়ে যেতে হবে, মানে টাকায় নিয়ে যেতে হবে, মানে 1/100 টাকায় নিয়ে যেতে হবে। বোঝা গেল? সেটাকে তোমাকে টাকায় নিয়ে যেতে হবে সরল সুদ কষার অঙ্কে। এই গেল কিছু কিছু বছর। সেটা দিনটা হতে পারে 2, তাহলে কি করবে এখানে 2/365 বছর করবে। যদি এখানে 3 থাকে তাহলে উপরে 3 বসাবে, যদি এখানে 2 মাস থাকে উপরে 2 বসাবে। ঠিক আছে, এইভাবে হবে। এটা একটু নোট করবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা করালাম সেগুলো তোমরা নিশ্চয়ই নোট করেছো। ওকে, আচ্ছা দেখো, আরেকটা জিনিস যেটা আমরা তখন বলছিলাম যে সুদ আসল। সুদ আসল মানে কি? সুদ আসল অ্যামাউন্ট, অ্যামাউন্ট যেটাকে ক্যাপিটাল লেটার এ দিয়ে লেখা হয়। ঠিক আছে, অ্যামাউন্ট মানে হচ্ছে আসল প্লাস সুদ। ঠিক আছে, এটার বাংলায় বললে এটাকে বলা হচ্ছে তোমার সুদ আসল, সুদ আসল, অথবা একে বলা হয় বৃদ্ধি মূল। তাহলে অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে আসল প্লাস সুদ। ঠিক আছে, আর এটাকে বাংলায় কি বলা হচ্ছে? এটাকে বাংলায় বলা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, সুদ আসল মানে কি? আসল প্লাস সুদ, অথবা একে বলা হয় সব বৃদ্ধি মূল। ইংলিশে বলা হয় অ্যামাউন্ট, ইংলিশে বলা হয় অ্যামাউন্ট, পি প্লাস আই। এবার দেখো, আচ্ছা, অ্যামাউন্ট এ সমান পি প্লাস আই, তাই না? পি থাকলো, প্লাস আই মানে কি? আই মানে হচ্ছে পি আর টি বাই 100, পিআরটি বাই 100। কারণ আমরা কি দেখেছিলাম যে আই মানে কি ছিল? আই মানে ছিল পিআরটি বাই 100। তাহলে পি প্লাস পি, যদি কমন নিয়ে নাম, ধরো কমন নিয়ে নিলাম, পি কমন নিলে 1 প্লাস আর টি বাই 100, আর টি বাই 100। ঠিক আছে, এগুলো সব নোট করবে। এটা অনেকটা ইম্পর্টেন্ট যে বিভিন্ন কিছু বের করা। যেমন আমরা জানলাম এখনই যে আয় বা সুদ, সুদ আয় সমান কি হয়? আসল, তার সঙ্গে গুণে থাকবে সুদের হার, তার সঙ্গে গুণে থাকবে সময়, এবং নিচে 100 দিয়ে ভাগ করতে হবে না? 100 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো, যদি আমাকে জানতে চাওয়া হয়
আসল কত, বা যদি জানতে চাওয়া হয় সুদের হার কত, অথবা যদি জানতে চাওয়া হয় সময় কত। তো এই তিনটে জানতে চাওয়ার জন্য এর তিনটে শাখার মতো তিনটে সূত্র বেরিয়ে আসবে। কি কি সূত্র দাদা? প্রথম সূত্র হচ্ছে, যদি ধরো পি জানতে চাওয়া হয়, পি জানতে চাওয়া হয় তাহলে আমরা কি করব? পি জানতে চাওয়া হলে দেখো আই সমান কি, আই সমান হচ্ছে পি আর টি বাই 100। এখন আমরা কি করছি দেখো, বা 100কে এদিকে গুণ করে দিচ্ছি আমরা 100কে, তাহলে 100 ইন্টু আই ইকুয়াল টু পি আর টি। এবার আমরা কি জানবো? এবার আমরা পি চাইছে তো, তাহলে পিটাকে রেখে দাও, এই 100 গুণ আই বাই 8টি করে দাও, 100 গুণ আই বাই 8টি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে আমরা পি সমান পেয়ে গেলাম আই ইন্টু 100 বাই 8টি। ঠিক আছে, এগুলো তোমরা সূত্রের মতো করে মুখস্থ করো, কিন্তু এগুলো যদি মনে নাও রাখো তাও চলে যাবে এখান থেকে। মেন সূত্র এটাই যে আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আর একটা কি হতে পারে, আর একটা কি এর শাখা সূত্র কি হতে পারে, যদি আর আর জানতে চাই, সেম ভাবে হবে আই ইন্টু 100 বাই কি কি নেই বলো, কি কি নেই? আর আর বের করছি, আই হয়ে গেল ইন্টু 100, কি কি নেই? টি নেই, পি নেই, তাহলে পি ইন্টু টি হবে। আর একটা কি, আর একটা হতে পারে, যদি টি বের করো, টি কিভাবে বের করব? যে 100 ইন্টু আই বাই কি কি নেই, টি বের করবো, তাহলে পি আর নেই, পি গুণ আর। বা এটাকে ঘুরিয়েও বলতে পারো, যদি ঘুরিয়েও বলো যে আই ইন্টু 100, একই ব্যাপার, দুটোই একই। ঠিক আছে, দুটোই একই, দুটোই একই। তাহলে এর তিনটে সূত্র বেরিয়ে গেল। শুধু যদি এটাও মনে রাখো তাও এগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব সিম্পল ইন্টারেস্ট কোর্সে দেখি 2। ঠিক আছে, সরল সুদ কষার অঙ্কগুলি কোষে দেখি 2 কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব আমরা। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমার লিস্টে যেই ইম্পর্টেন্ট অঙ্কটা আছে, দেখো এক্সাম যেহেতু চলে এসছে, তো আবার সব নতুন করে করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো ইম্পর্টেন্ট কিছু কিছু অঙ্ক করব এখানে। 2 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কোষে দেখি, কোষে দেখি 2 নাম্বার অঙ্কটা দেখো। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। পেজটা হচ্ছে 46। ঠিক আছে, পেজ। তাহলে 2005 সাল, প্রথমে জানতে হবে 2005 সালটা লিপিয়ার কিনা। তো 2005 সালটা লিপিয়ার না। ঠিক আছে, 2005 সালটা কিন্তু লিপিয়ার না। বোঝা গেল? যেহেতু 2005 সালটা লিপিয়ার না, সেই জন্য আমরা যখন কাউন্ট করব যে জানুয়ারি থেকে মে পর্যন্ত 27 মে, তাহলে জানুয়ারি কয় দিনে হয়? জানুয়ারি 31 ডেজ, ফেব্রুয়ারি 28 ডেজ। 28 ডেজ কেন হলো? কারণ 2005 সালটা লিপিয়ার না। যদি লিপিয়ার হতো, মানে কি, লিপিয়ার মানে হচ্ছে 4 দিয়ে যেই সালকে ভাগ যাবে, কিন্তু এটাকে তো 4 দিয়ে ভাগ যাবে না, তাই না? সেই জন্য এটা লিপিয়ার না। সেই জন্য ফেব্রুয়ারিটা আমরা 28 দিন নিলাম। যদি এটাকে 4 দিয়ে ভাগ যেত, যেমন ধরো 2004 সাল নিলাম, 2004 সাল অথবা 2000 সাল, যদি 4 দিয়ে ভাগ যেত না, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মান্থটা আমরা নিতাম 29 দিন। ঠিক আছে, যেহেতু এটা লিপিয়ার না সেই জন্য নিলাম 28 দিন। তারপরে কি, মার্চ, মার্চ 31 ডেজ, এপ্রিল 30 ডেজ,
মে কতদিন বলেছে? 27শে মে পর্যন্ত, তাহলে নেব 26 ডেজ। কেন 26 ডেজ? কারণ দেখো, তোমার টাকাটা থাকবে কত? 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, কিন্তু যেদিন আমরা টাকাটা তুলবো তার আগের দিন পর্যন্ত হিসাব করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সেই জন্য আমরা নিলাম 26 দিন পর্যন্ত। এবার এটাকে যদি তুমি সাম করো তাহলে কি পাবে? 6 7 7 8 8 8 16 6, হাতে থাকবে 1, 5 6 9 11 আর এটা 14, 146 ডেজ। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম টাইম। কিন্তু আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে টাইম এভাবে রাখলে চলবে না, আমাদের ইয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এটার সঙ্গে যদি 365 তোমরা ডিভাইড করে দাও, 365 যদি ভাগ করে দাও, তাহলে এটা কিসে চলে আসবে? এটা কিসে চলে আসবে বলো? আচ্ছা আমি এটা নিচে করছি, এটা টাইম, কিন্তু এটাকে আমাদের বছরে আনতে হবে। সেই জন্য কি করতে হবে? 146/365 বছর করতে হবে। তাহলে আমরা টাইম পেয়ে গেলাম। ঠিক আছে, তাই টাইমের ক্যালকুলেশনটা হয়ে গেল যে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত টাইম ক্যালকুলেশনটা হয়ে গেল। নেক্সট দেখো বলেছে 6% সরল সুদের হারে। তাহলে সরল সুদের হারে, ঠিক আছে, মানে সুদের হার, আরটা কত? আরটা হচ্ছে 6%। আর 2000 টাকা সুদ কত? মানে প্রিন্সিপাল, যেটা আসল প্রিন্সিপাল, সংক্ষেপে পি, সেটা কত বলেছে? 2000 টাকা, তাই না? আমার কি চেয়েছে? আয়, সুদটাকে চেয়েছে, আমাকে চেয়েছে সুদটাকে। তাহলে আমরা সুদের ফর্মুলা কি জানি? সুদের ফর্মুলা আমরা জানি যে আয় সমান আসল মানে পি আর সুদের হার ইন্টু টি মানে সময় বাই 100। তাহলে পি কত? পি হচ্ছে 2000, আর কত? 6, টি কত? এটাকে দেখো যদি কেটে দাও, এখানে যদি কেটে দাও তাহলে এটা হবে তোমার 73 দিয়ে যাবে, এখানে হবে 2, এখানে হবে 5। 73 দিয়ে কাটবে, উপরে হবে 2, নিচে হবে 5। তাহলে 2/5 আর নিচে একটা 100 ভাগে থাকবে। তাহলে 0 0 0 0 কাটবে, এটা কাটলে এখানে হবে 4, মানে কত হবে? 4 6 24, এটা পাবো। আচ্ছা 24 গুণ 2, এই দুইটা আছে, মানে হবে 48 টাকা। তাহলে এই টাকাটা আমরা সুদ পাবো। এই কটা জিনিস আর একবার নোট করে নাও যে 1 সেকেন্ড থাকলে সেটাকে আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। 1 দিন থাকলে 365 দিয়ে ভাগ করে ইয়ারে আনতে হবে। মান্থ থাকলে 12 দিয়ে ভাগ করে ইয়ারে আনতে হবে। এ কটা বুঝে নাও। তারপরে চলো আমরা 3 নাম্বার অঙ্কটা করব। দেখো অঙ্কটাতে বলেছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তাহলে দেখো যে বার্ষিক এত পার্সেন্ট মানে আর বলে দিয়েছে, তোমরা পাশে লিখবে সুদের হার, বা আমি লিখছি সুদের হার আর সমান 8.13%। এটাকে ক্যালকুলেশন করলে এটা মিশ্র ভগ্নাংশতে আছে, তাহলে আমাদের প্রকৃততে আনতে হবে, প্রকৃত ভগ্নাংশতে। তাহলে এটা গুণ করতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে 24/3/3%। তারপরে কি বলেছে? 960 টাকার, মানে পি আসল দিয়ে দিয়েছে, 960 টাকা। সময় কত বলেছে? 1 বছর 3 মাস, মানে সময়
টি সমান 1 বছর 3 মাস, মানে 1 বছর মানে 12 মাস, আর তার সঙ্গে 3 মাস মানে হচ্ছে 15 মাস। কিন্তু আমাদের বছরে নিয়ে যেতে হবে, তাহলে 15/12 বছর। তাহলে আমরা সময় পেলাম, রেট অফ ইন্টারেস্ট পেলাম, প্রিন্সিপাল পেলাম। দেখো সব পেয়ে গেছি, আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, টি পেয়ে গেছি। তাহলে আমরা আই বের করব। আই বের করা মানে কি, পি মানে হচ্ছে 960 গুণ আর মানে কি 25/3, আর টি মানে কি 15/12, নিচে হবে 100। তাহলে এই শূন্য কেটে দাও, এটা কাটো, তাহলে 6 হবে, এটা কাটো 48 হবে। এবার কি দিয়ে কাটবে, এইটা কাটো 5 হবে, এটা কাটো, তাহলে 24 হবে। 3 দিয়ে এটাকে কাটো, তাহলে এটা 5 হবে। 5 দিয়ে এটাকে কাটো, 5 হবে। 6 দিয়ে এটাকে কাটো, 4 হবে। তাহলে 20, 4 5 20 গুণ 5 মানে হচ্ছে 100। তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেলাম 100। আমাকে বলেছে সব বৃদ্ধিমূল কত। এই সব বৃদ্ধি মূলকেই বলা হয় সুদ আসল। সুদ আসল, অথবা বলা হয় সুদ আসল, মানে হচ্ছে আসল প্লাস সুদ। তাহলে আসল কত, 960 যোগ সুদ কত, সুদ 100। তাহলে আমরা পেলাম 1060 টাকা। এটাই উত্তর, এটাই উত্তর। দেখো নেক্সট যে অঙ্কটা আমি রেখেছি সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা, না 7 নম্বর অঙ্কটা। এটাও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। মানে টাইপের দিক দিয়ে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, প্র্যাকটিস তো আরো করতে হবে। দেখো 7 নম্বর অঙ্কটা বলেছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আর কত বলে দিয়েছে, সুদের হার, সুদের হার আর সমান কত বলে দিয়েছে, 6% সরল সুদের হারে কোনো টাকা, ধরি পি টাকা কত সময়ে, পি টাকা টি বছরে 2p হবে, হবে, ঠিক আছে। তাহলে কোনো টাকা, পি টাকা ধরছি, কত বছরে, টি বছরে, কত হবে, 2p হবে, দ্বিগুণ হবে মানে কি পি প্লাস পি 2p হবে। তার মানে কি এটা আসল, প্রিন্সিপাল হচ্ছে এটা পিটা, আর এটা 2p হচ্ছে, মানে কি সুদ প্লাস আসল নিয়ে 2p হচ্ছে, তাই না। তাহলে আমরা সুদ কত পাবো, আমরা সুদ জানি যে সুদ কিভাবে পাওয়া যাবে, সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই সুদ পাওয়া যাবে। তাহলে সুদ আসল কি 2p, আর তার থেকে আসল কি পি। তার মানে পি হচ্ছে সুদ, আই কি, আই হচ্ছে পি। এবার আমরা এখান থেকে কি করতে পারি, টি লাগবে, তাই তো। আগের দিন সূত্রতে আমি বলেছিলাম যে আই গুণ 100 বাই পি গুণ আর হয়। তাহলে আই কত ভাই, আই হচ্ছে পি গুণ 100, পি কত, পি পি ছিল, গুণ আর কত, আর 6। তাহলে এটা কাটো, 100/6 থাকছে, এটাকে আরেকটু ভাঙলে 50/3 হবে। এটাকেই লিখতে পারো 3 ভাগলো নিচে, 3 ষোলো 48, আর উপরে কত হবে 2, এত বছর, এত বছর। তাহলে সময় কত পাওয়া গেল, সময় টি সমান 16/2 বছর, 16/2 বছর, এটাই উত্তর। ঠিক আছে, চলো। দেখো এরপরে যে অঙ্কটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। অঙ্কটা বলেছে যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন, ঠিক আছে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়।
তিনি কত টাকা ধার নিয়েছিলেন, মানে এখানে দেখো আলটিমেট যেটা জানতে চেয়েছে কত টাকা ধার নিয়েছিলেন, মানে আসলটা অথবা পিটাকে জানতে চাওয়া হয়েছে, পিটাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে, মানে এখানে সুদ বলে দিয়েছে, সুদ আর বলে দিয়েছে যে 12% সুদ বলে দিয়েছে। আর কি বলেছে যে কিছু টাকা ধার নিলেন, জানি না কত, প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। তাহলে যদি এক মাসে তার সুদ হয় 378 টাকা, তাহলে বছরে নিয়ে যেতে হবে, তাহলে 12 মাসে তার সুদ কত, 378 গুণ 12 টাকা না। তাহলে সময় কত পাবো আমরা, সময় কত পাবো টি, তাহলে 1 বছর সময় পাবো আমরা, 1 বছর, তাই না, 1 বছর সময় পাবো। তাহলে যখন আমরা আর জানি, সুদ জানি, 12 মাসের সুদ জানি, এবং সময় 1 বছর, যে 12 মাস মানে কত, 1 বছর, তাহলে আমরা এখান থেকে কি লাগবে, আমাদের পি লাগবে। তাহলে পি মানে কত, আগের দিনই বলেছিলাম যে আই গুণ 100 ভাগ আর গুণ পি, কি নেই, পি লাগবে, তাই তো। তাহলে আই গুণ 100, কি নেই, পি নেই, পি বের করতে হবে, তাহলে মানে আর গুণ পি। ঠিক আছে, তাহলে আই কত দেখো, আই হচ্ছে 378 গুণ 12 গুণ পাশে 100 ভাগে কত, ভাগে আর, আর হচ্ছে 12 গুণ সময় 1, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। দেখো 12 প্রথমেই কেটে দিলাম, 1 থাকাও যা না থাকাও তাই। তাহলে 378 গুণ 100 এর মানেই কত, 37800 টাকা। ঠিক আছে, তাহলে আসল টাকা বা পি টাকা মানে প্রিন্সিপাল যেটা, সেটা কত, 37800। ঠিক আছে, 37,800 টাকা। নেক্সট যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে, দেখো 13 নাম্বার অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তার আগে 9 নাম্বার অঙ্কটা আছে, ওটাও একটু ইম্পর্টেন্ট, তো ওটাও দেখো। 9 নম্বর অঙ্কটা দেখো, তোমরা একটু অঙ্কটা পড়ে নাও। দেখো এখানে দুটো কথা বলেছে, একটা হচ্ছে, একটা জায়গা হচ্ছে কৃষি সমবায় সমিতি যেখান থেকে তুমি টাকা নিতে পারো, এবং আরেকটা হচ্ছে ব্যাংকের কথা বলেছে, সেখান থেকেও তুমি টাকা নিতে পারো। পার্থক্যটা কোথায়, ব্যাংকে যদি তুমি টাকা নাও তাহলে সেক্ষেত্রে সুদ বেশি, কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার R1 নাম দিচ্ছি, সেটা হচ্ছে 4% সুদ দিতে হবে। আর এক্ষেত্রে যেটা সুদ বলে দিয়েছে R2, সেটা হচ্ছে 7.4%। হ্যাঁ, বার্ষিক সুদ, বছরের সুদ এখানে 4% আর এখানে 7.4%। একজন বুদ্ধিমান সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ আর কি, সে কোথা থেকে নেবে, তাহলে অবশ্যই ভাই কৃষি সমবায় সমিতি থেকে নেবে, টাকা নেবে, তাই না, কারণ তার বছরে 4%। আর কি বলেছে, সে নিয়েছে কত, নিয়েছে পি হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা সে নিয়েছে। আমাদের এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। নিয়েছে কৃষি সমবায় সমিতি থেকে, সেটা ঠিক, কিন্তু আমাদের বের করতে হবে এখান থেকেও যদি টাকা নেয় বা এখান থেকে, দু জায়গা থেকে যদি টাকা নিত, তাহলে ওর লাভ কোথায় হতো। ঠিক আছে, ওর ক টাকা বাঁচতো। ঠিক আছে, নিয়েছে এখান থেকে কারণ এখানে সুদ কম, কিন্তু আমাদের টাকাটা বের করতে হবে যে ক টাকা বাঁচতো সুদ বাবদ যদি সে এখানেই নেয়, এখানে যদি না নেয়। তাহলে এখানেও আমি পি লিখছি যে 5,000 যদি এখানেও নিত, এখানে টাকাটা নিত, এবং টাইম কত, বার্ষিক বলেছে মানে 1 বছর। তাহলে এখান থেকে যদি আই বের করো তাহলে এখানে কত পাবো, 5,000 গুণ 4 গুণ 1 বাই 100, যেটা কাটবে মানে হচ্ছে এখানে 200 পাবে, 200। I1 নাম দাও। আর এখানেও যদি তুমি বের করো, এখানেও যদি সুদ বের করো, তাহলে 5,000 7.4 পয়েন্ট তুলে দাও, নিচে একটা 10 আসবে, গুণ 100 তো থাকবেই সূত্র অনুযায়ী,
এবং 1, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যাবে। এখান থেকে দেখো 4 5 20 শূন্য হাতে থাকলো 2, 35 36 37, ঠিক আছে, 37 টাকা। তাহলে দেখো সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে I2 মানে ব্যাংকের সুদ বেশি, তাহলে ব্যাংকের সুদ I2 থেকে যদি আমরা সমবায় সমিতির সুদটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে 170 টাকা বাঁচবে। কোথায় যদি আমি টাকা নিই, যদি টাকাটা আমি কৃষি সমবায় সমিতিতে নিই, কারণ এখানে সুদের হারটা কম আর আমরা দেখতে পাচ্ছি যে বছরে 170 টাকা বাঁচছে। এটাই আমাদের অ্যান্সার এবং এটাই বের করতে বলেছিল যে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এখান থেকে যদি সে টাকা নেয়, 5,000 টাকাটা যদি এখান থেকে নিত, তাহলে কিন্তু তার বছরে 170 টাকা বাঁচত। ব্যাংকে নিলে 170 টাকা বেশি লাগতো। তাই একজন বুদ্ধিমান মানুষ কোথায় নেবে সুদ? অবশ্যই যেখানে সুদের হারটা কম, বছরে সুদের হারটা কম, সেখান থেকেই টাকা নেবে, তাই না? তাহলে সেখান থেকে টাকা নিলে তাকে সুদ কত দিতে হচ্ছে বছরে? 200। আর ব্যাংক থেকে নিলে তাকে সুদ দিতে হতো বছরে 370। অবশ্যই একজন বুদ্ধিমান মানুষ কি করবে? কৃষি সমবায় সমিতি থেকে টাকাটা নেবে। তাহলে তার যেটা সুদের যেটা ডিফারেন্স 170 টাকা, সেটা আর ব্যাংকে এক্সট্রা দিতে হবে না। 170 টাকা কি হচ্ছে? 170 টাকা দিতে হচ্ছে না। কৃষি সমবায় সমিতি থেকে নিলে 200 টাকাই হয়ে যাচ্ছে। এবং উত্তর কত হবে? সুদ বাবদ কত টাকা বাঁচবে? যে 170 টাকা বলবো, 170 টাকা তার সুদ বাবদ বাঁচবে, ঠিক আছে, সেটা ব্যাংকে দিতে হচ্ছে না, এখান থেকে নিলে 170 টাকা তার পকেটেই থেকে যাচ্ছে। চল নেক্সট 10 নাম্বার অঙ্কটা, এটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, দেখ এটা পরে করবো, আগে 13টা করবো। চল 13টা করবো, চল 13টা কি বলেছে দেখ, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই ধরনের অঙ্ক যেমন 2 নাম্বারটা দেখালাম এবং এই 13টা, এগুলো কিন্তু আসার চান্স সব থেকে বেশি। অঙ্কটা ভালো করে বোঝ, অনেকে বুঝতে পারে না। বলেছে কোনো মূলধন মানে কি, আসলের কথা বলছে, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে। ভাই সুদে আসল মানে কি? সুদে আসল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তার মানে 7 বছরের সুদ প্লাস আসল হচ্ছে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন, কোন মূলধন বলেছিল, তাহলে সেই মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার। মানে এখানে তোর পিটা চেয়েছে ভাই, পিটা চেয়েছে এবং আর চেয়েছে, কি চেয়েছে? আর চেয়েছে, পি চেয়েছে আর চেয়েছে। তাহলে আমাদের কি বলেছে? প্রথমে বলেছে দেখ 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, তার মানে 7 বছরের সুদ আসল মানে কি? 7 বছরের সুদ প্লাস আসল এবং আসল প্লাস আসল। তাহলে আমরা এভাবে লিখতে পারি 7 বছরের সুদ আসলকে 7 বছরের সুদ প্লাস আসল সমান কত? 7,100 টাকা। 7,100 টাকা, 100 টাকা। এবং বলেছে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। 4 বছরের সুদ প্লাস আসল লিখতে পারি, আসলটাকে লিখি, আসল সমান 6,200 টাকা। এবার এটাকে আমি কি করছি দেখ, এটা বিয়োগ করছি, দুটো যোগ বিয়োগ করছি, এখানেও বিয়োগ করছি, এখানেও বিয়োগ করছি। কি হবে তাহলে? এই আসল কেটে যাবে, দেখতে পাচ্ছিস, এটা বিয়োগ আসল, এটা যোগ আসল, আসল কেটে যাবে। আর 7 থেকে 4 বাদ দিলে 3 বছরের সুদ কত পাবো? 3 বছরের সুদ পাবো আমরা 7,100 বিয়োগ করতে হবে 6,200 টাকা, তাহলে কত পাবো আমরা? 900 টাকা পাবো। তাহলে আমরা এখান থেকে 900 টাকা পাবো না? তাহলে 3 বছরের সুদটা পেলাম 900 টাকা, তাহলে 1 বছরের সুদ কত পাবো? 900, নিচে 3টা ভাগ হয়ে যাবে, মানে পাবো 300 টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব? আমরা শুধু 7 বছরের সুদ বের করব। তাহলে 7 বছরের সুদ কত পাবো? 3 গুণ আচ্ছা 300 না, এটা 300 টাকা। তাহলে 300 গুণ 7 বছরের জন্য 7 টাকা।
তার মানে কত? 2100, 3 7 2100 টাকা, তাই না? 2100 টাকা। তাহলে দেখো আমরা কি পেলাম? 7 বছরের সুদ পেলাম। 7 বছরের সুদ পেলাম 2100, মানে আয় পেয়ে গেলাম 2100। আর কি পেলাম? আর বছরটা 7 বছরের জন্য বের করছি, তো বছরটা 7 নেবো। তোমরা যারা 4 বছরের জন্য করতে পারতে, যদি চাইতে 4 বছরের সুদ বের করতে চাইতে, তাও সেটা হতো যে 1 বছরের সুদ 300 বের করার পর 4 বছরের সুদ বের করতে, তাহলে সেটা যা আসতো, তাহলে সময়টাকেও তুমি 4 নিতে। কিন্তু আমি 7 বছরের করলাম, সেই জন্য 7 বছরের সুদ পেলাম 2100, এবং যেহেতু 7 বছরের করেছি তাহলে আমরা টাইমটাকে নেব 7। ঠিক আছে? এবার দেখো আমরা 7 বছরের সুদ যেহেতু পেয়ে গেলাম, এখান থেকে একটা কাজ করি। আচ্ছা, একটু আমি মুছছি, হ্যাঁ। 7 বছরের সুদ 2100 টাকা, এটা মনে রাখতে হবে। এবার দেখো 7 বছরের সুদ আমরা কত পেয়েছিলাম? 2100 প্লাস আসল সমান 7100। এবার দেখো আসলটাকে যদি বের করি, 7100 বিয়োগ কত করতে হবে? 2100, মানে কত পাবো আমরা? 5000 টাকা পাবো। বুঝতে পারছো? 5000 টাকা পাবো আমরা। তাহলে আমরা আসল পি পেয়ে গেলাম, ঠিক আছে, পি পেয়ে গেলাম, এবং আই পেয়ে গেলাম 2100 টাকা, এবং টি পেয়ে গেলাম 7। ঠিক আছে, টি পেয়ে গেলাম 7। এখন আমাদের বের করতে কি হবে? আমাদের বের করতে হবে মূলধন পেয়ে গেছি, সুদের হার 8টাকে বের করতে হবে না? তাহলে আর সমান আমরা কি জানি? ওপরে করছি, আর সমান আমরা কি জানি? আর সমান আমরা জানি আই গুণ 100 বাই কি নেই? পি নেই, আর কি নেই? টি নেই। তাহলে আই কত ভাই? আই হচ্ছে 2100, 2100 গুণ 100। পি কত ভাই? পি হচ্ছে 5000। টি কত? 7। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটো, এটা কাটো, তাহলে হবে 3 0। এটা কাটো, এটা কাটলে কত হবে? 6 হবে। তাহলে 6% পেলাম সুদের হার, 6% পেলাম সুদের হার, এবং প্রিন্সিপাল চেয়েছিল, প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। এটা ঠিক আছে, উত্তর চলে এলো। তাহলে আসল আমরা কত পেলাম? আসল পেলাম 5000 টাকা, সুদের হার কত পেলাম? 6%। এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো এভাবে করতে হবে। 2 নাম্বার আর 13 নাম্বার অঙ্কটা সত্যিই মানে খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, অনেকটা কনসেপচুয়াল অঙ্ক। এরপর 14 নাম্বার অঙ্কটা ভেবেছিলাম করাবো না, কিন্তু ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটু, তো এটা করিয়ে দিচ্ছি। দেখ অঙ্কটা পড়ে নে। বলেছে অমল রায় ব্যাংকে ও পশুপতি ঘোষ পোস্ট অফিসে একই সময় 2000 টাকা জমা রাখেন, মানে প্রিন্সিপালটা বলেছে 2000 টাকা, এবং এখানেও সেম, পশুপতি ঘোষও 2000 টাকায় জমা রাখেন। এবং কি বলেছে দেখ, বছর পর তারা সুদ সহ, মানে বছর পর মানে টি ইকুয়াল টু 1 ইয়ার, সেম এখানে টি ইকুয়াল টু 1 ইয়ার, 3600 টাকা, মানে প্রথমে কি আছে? প্রথমে 3600, মানে এটা অমল রায় ব্যাংকে, মানে অ্যামাউন্ট বলেছে সুদ সহ যথাক্রমে, সুদ সহ মানে কি? সুদ আসলের কথা বলেছে, যে 3600 টাকা। আচ্ছা, 3600 না, 2360 টাকা। 2360 টাকা, 360 টাকা। এবং এখানে পশুপতি ঘোষ কত? 2480 টাকা। সুদ সহ যথাক্রমে এত টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের মতো, মানে R1 R2 চেয়েছে। তাহলে দেখ, R1 R2 বের করতে গেলে আমাদের আগে আয় লাগবে। তাহলে আমরা কি জানি? সুদ আসল থেকে যদি আসলটাকে বের করে দিই, তাহলেই আমরা আয় পেয়ে যাব, সুদ পেয়ে যাব। সুদ আসল কত? এ থেকে যদি আমরা পিটাকে বিয়োগ করি, মানে 3600 থেকে, সরি 2600 থেকে যদি 2000 টাকা বিয়োগ করি, তাহলে 3060 টাকা আমরা সুদ পাবো না। এখানেও সেম, এখানে সুদ পেতে গেলে কি করতে হবে? যে এ থেকে, মানে অ্যামাউন্ট মানে সুদ আসল থেকে পিটাকে, প্রিন্সিপাল মানে আসলটাকে বাদ দিতে হবে, তাহলে পাবো আমরা 480 টাকা না?
480 টাকা আই পাবো আমরা। আর আর চেয়েছে, তাহলে আর মানে আমরা কি জানি, আর মানে আমরা জানি আই গুণ 100 বাই পি গুণ টি না। তাহলে আই মানে কত ভাই, আই মানে হচ্ছে 360 গুণ 100 বাই পি মানে কত, পি মানে হচ্ছে 2000, টি মানে কত 1, 0 0 0 0 0, তার মানে এখানে হচ্ছে 36। আচ্ছা 2 আছে না এখনো, নিচে এখনো 2 আছে, এটা এটা কেটে দে, মানে হচ্ছে 18। এখানে আর বের কর, এখানে আর বের করলে কত পাবি, আই গুণ 100 বাই পি গুণ টি। তাহলে আই কত, আই হচ্ছে 480 গুণ 100 বাই পি কত, পি হচ্ছে দেখ 2000 গুণ 1 2 3 1 2 3, এটা এটা কাটলে কত পাবি, এটা এটা কাটলে পাবি 24। তাহলে আর কত পেলাম, আর 1 পেলাম আমরা, আর 1 আর 2 নাম দে, আর 1:2 অনুপাত চেয়েছে, তাহলে পেলাম 18:24। এটাকে কাট, এটাকে কাটলে পাবি 9:12 পাবি, আরো কাট, আরো কাটলে 3:4 পাবি। তাহলে R1:R2 কত পাবি, অনুপাতে 3:4। প্রথমেতে তো পার্সেন্টেজেই থাকবে 24%, ঠিক আছে, রেশিওতে এলে 3:4, রেশিওতে R1:R2 সমান 3:4। 16 নম্বর অঙ্কটা দেখ, বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন, সেই টাকার কিছুটা ব্যাংকে রেখেছেন এবং পোস্ট অফিসে। ঠিক আছে, দেখ তাহলে 1,00,000 টাকার কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে তো আমরা জানি না, তো আমরা কি ধরবো, ওপরে লিখবি যে ধরি তিনি ব্যাংকে রেখেছেন x টাকা এবং পোস্ট অফিসে রেখেছেন x টাকা রেখে দিয়েছেন, তাহলে 1,00,000 বিয়োগ x টাকা, বাকিটা কোথায় রাখবেন, পোস্ট অফিসে রাখবেন। তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে, লেট প্রিন্সিপাল x টাকা, এখানেও আর এখানে প্রিন্সিপাল কত হবে 1,00,000 মাইনাস x টাকা। আর দেখ এখানে সুদের হার বলে দিয়েছে দুজনের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে যেটা রেট অফ ইন্টারেস্ট বলেছে সেটা বলেছে 5%, আর পোস্ট অফিসের ক্ষেত্রে বলেছে 6%, এবং আর কিছু বলেছে বার্ষিক সুদের হার। তাহলে এখানে বার্ষিক মানে টিটা বলে দিয়েছে 1 বছর, এখানেও সেম টিটা বলে দিয়েছে 1 বছর, 1 বছর বলে দিয়েছে। এবার বলেছে যে সুদ বাবদ মোট 5,400 টাকা পান, ঠিক আছে, তার মানে এর সুদ এবং এর সুদ দুটোকে মিলিয়ে পান কত, 5,400 টাকা। I1 মানে দেখ এটা সুদ বের করি, I1 সমান x গুণ 5 গুণ 1 গুণ 100, মানে কত হচ্ছে 5x বাই 100 টাকা। এটা আমার কত I1, মানে এটা ব্যাংকের সুদ, এবং পোস্ট অফিসের সুদ যদি বের করি তাহলে কত হবে 1,000,000, 1,00,000 মাইনাস x ইন্টু 6 ইন্টু 1 বাই 100 সমান, এটাকে ভেতরে ঢুকিয়ে দিলে 0,000,000 মাইনাস 6x বাই 100। এই টাকাটা কিসের সুদ, এই টাকাটা হচ্ছে আমার কাছে পোস্ট অফিসের সুদ। তাহলে দেখ এই দুটো সুদ মিলে মানে সুদ বাবদ মোট, মানে এই I1 আর এই I2 মিলে পান কত 5,400 টাকা। তাহলে এবার দেখ, আচ্ছা 5x বাই 100, উপরটা মুছে দিচ্ছি আমি, দেখ তাহলে শর্তানুসারে I1 প্লাস I2 সমান কত 5,400, I1 কত 5x বাই 100
প্লাস I2 কত, I2 কত 6,00,000 মাইনাস 6x বাই 100। আচ্ছা 100 লসাগু 100ই হবে, 100 লসাগু কত হবে 100ই হবে, তাহলে 100 লসাগু কর, এটা সমান 5,400। তাহলে 100 যদি লসাগু হয় তাহলে এটা এখানে কত হবে 5x প্লাস 6,00,000 বা 5,400। এবার কি করছি দেখ, 5x থেকে যদি 6x বাদ যায় মাইনাস x হবে, কারণ বিয়োগ চিহ্নটা বড়র আগে আছে। 6x তো বড় 5x এর থেকে, তাহলে বড়র আগে বিয়োগ চিহ্ন আছে, সেই জন্য মাইনাস x হবে, প্লাস 6,0,0,0,0,0 ইকুয়াল টু 5,4,0,0, আর 100 যেহেতু ওই কোণে গুণ হয়ে যাবে সেই জন্য আরো পাশে দুটো জিরো, বা মাইনাস x সমান কত হবে 0,0,0,0 মাইনাস 6,0,0,0,0,0। তাহলে এখান থেকে কত পাবি মাইনাস 60,000, এখান থেকে কত পাবি মাইনাস 60,000, তাহলে মাইনাস মাইনাস কেটে দে, x সমান পাবি 60,000 টাকা। এবার দেখ x সমান 60,000 মানে কি, ব্যাংকের টাকাটা x ধরেছিলাম, তাহলে ব্যাংকের টাকাটা যদি 60,000 হয়, পোস্ট অফিসের ক্ষেত্রে কি ধরেছিলাম, পোস্ট অফিসের ক্ষেত্রে ধরেছিলাম 1,00,000 মাইনাস x মানে 60,000, তার মানে কি পোস্ট অফিসের ক্ষেত্রে 40,000 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে তিনি রেখেছিলেন, হ্যাঁ রাখার কথাই তো বলা হয়েছে, ব্যাংকের ক্ষেত্রে তিনি রেখেছিলেন 60,000 টাকা, পোস্ট অফিসের ক্ষেত্রে তিনি রেখেছিলেন 40,000 টাকা। 18 নম্বর অঙ্কটা দেখ, 18 নম্বর অঙ্কটা বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে? তাহলে সুদের হার বলে দিয়েছে 5%, এবং বছরের শুরুতে বলেছে 15,000 টাকা জমা রাখেন। তাহলে দেখো সুদের হার আর সমান কত 5% বলে দিয়েছে, এবং প্রথমে প্রিন্সিপাল বা আসল বলে দিয়েছে, আসল পি বলে দিয়েছে 15,000 টাকা। 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে, 15,000 টাকা আসল জমা দেওয়ার 3 মাস পরে, মানে সময় কত, সময় 3 মাস, 3 মাস পর্যন্ত তো টাকাটা কেটেছে 15,000 টাকাটা, 3/12 বছরে নিয়ে যেতে হবে, হলো। তারপরে বলেছে কি, পরে 3,000 টাকা তুলে নিলেন, মানে P1 নাম দাও, আর এটাকে T1 নাম দাও, T1। তাহলে P2 3,000 টাকা এখান থেকে আবার তুলে নিলেন, তাহলে 15,000 থেকে 3,000 নিলে 12,000 টাকা। তাহলে এটাকে তুমি কয়েকটা কাজ করো, স্টেপ 1 নাম দাও, দ্বিতীয় ক্ষেত্রে আসলটাকে স্টেপ 2 নাম দাও, দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাকে স্টেপ 2 নাম দাও। 3,000 টাকা তুলে নিলেন, তাহলে 12,000 টাকা আসল হলো এখন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে এখানে বলেছে 3,000 টাকা তুলে নিলেন, তাহলে 12,000 হলো, টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে এই 12,000 টাকাটা 3 মাস কেটেছে, তাহলে T2 নাম দাও, 3 মাস বা 3/12 বছর। ঠিক আছে, এখানে লিখবে আসল, ব্র্যাকেটে P2 দেবে, এখানে লিখবে সময়, ব্র্যাকেটে T2 দেবে। আচ্ছা, আর সুদের হার তো সেম, সুদের হারটা সেম থাকবে। নেক্সট কি বলেছে দেখো, আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, মানে আবার স্টেপ 3তে তৃতীয় ক্ষেত্রে আসল 12 ছিল, আবার 8,000 টাকা জমা দিলেন, মানে হচ্ছে এখন 20,000 টাকা হলো। এবং দেখো
আগের প্রথম ক্ষেত্রে কি ছিল, প্রথম ক্ষেত্রে টাকাটা যখন 15,000 ছিল তখন কতদিন পর্যন্ত খেটেছিল, 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত টাকাটা খেটেছিল, আমরা বছরে নিয়ে গেছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে টাকাটা যখন 3,000 টাকা তুলে নিল, 12,000 টাকা হলো, সেটাও 3 মাস পর্যন্ত খাটলো। মানে এই 3 মাস আর এই 3 মাস, 6 মাস চলে গেল। এবার বছরের যদি 6 মাস চলে যায়, আর বাকি কয় মাস থাকবে? 6 মাস পরে থাকবে। তাহলে এই 20,000 টাকার ক্ষেত্রে সময় যেটা হবে, T3 নাম দাও, এটাকে P3 নাম দাও, সেটা হবে 6 মাস। বাকি তো 6 মাস পরে থাকবে ভাই। প্রথমটাতে 3 মাস চলে গেছে, দ্বিতীয়টাতে 3 মাস চলে গেছে, তাহলে তৃতীয়টাতে কি হবে? 3 মাস থাকবে। কিন্তু এটাকে আমাদের বছরে নিয়ে যেতে হবে, তাহলে 6/12 বছর করতে হবে। মাসকে বছরে নিয়ে যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার একটা কাজ করো, সুদের হার বের করো। স্টেপ ওয়ানে যদি সুদের হার স্টেপ ওয়ানে যদি সুদ বের করতে হবে, সুদের হার দেওয়াই আছে সব ক্ষেত্রে, সুদ বের করতে হবে। তাহলে স্টেপ ওয়ানে যদি সুদ বের করো, তাহলে এগুলোকে মানে P1 T1 দিয়েছো, তাহলে সুদ ওয়ানের ক্ষেত্রে কি করবে? I1 দাও। তাহলে আসল কত? 15,000। সুদের হার কত? 5। সময় কত? 3/12। ভাগে কত থাকবে? 100। শূন্য 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 কেটে দাও, 2 দিয়ে কাটো, এখানে হবে 2 দিয়ে কাটো, এখানে হবে 6, এখানে হবে 75। এই 3 এই 6 কাটো, নিচে 2 থাকবে। তাহলে 75 গুণ 5 মানে হবে 5 5 25 5, সাথে থাকবে 2, 35 36 37, নিচে থাকবে 2, মানে হচ্ছে 2 একে 2, 8 দুগুণ 16, 7 দুগুণ 14.5 টাকা। ঠিক আছে, 187.5 টাকা। এবার স্টেপ 2 এর ক্ষেত্রে কি করো? স্টেপ 2 এর ক্ষেত্রে সুদ বের করো। I2 দাও, I2 নাম দাও। তাহলে স্টেপ 2 এর ক্ষেত্রে সুদ বের করলে আসল কত ভাই? আসল হচ্ছে 12,000 টাকা স্টেপ 2 এ, গুণ সুদের হার কত? সেম 5%। সময় কত? সময় 3/12। সময় 3/12। নিচে কত থাকবে? নিচে 100 থাকবে। 0 0 0 0 কেটে দাও, 12কে এটা দিয়ে কেটে দাও 120 দিয়ে, তাহলে 10 থাকবে। এখানে হবে তাহলে 10 গুণ 5 গুণ 3, মানে 10 গুণ 15, মানে হচ্ছে 150 টাকা। তাহলে I2 কত পেলাম ভাই? I2 পেলাম আমরা 150। I1 কত পেয়েছিলাম? I1 পেয়েছিলাম 187.5 টাকা। এবার স্টেপ 3টা বাকি আছে, যখন আরো 8,000 অ্যাড হয়েছিল, তাহলে সেটার জন্য সুদ যদি বলি I3 নাম দিই, তাহলে কি হবে? I3 নাম দিলে হবে 20,000, মানে আসল স্টেপ 3 থেকে 20,000 গুণ সুদের হার কত? 5। সময় কত? 6/12। নিচে কত ভাগ হবে? 100। 0 0 0 0। 6 আর 12 কেটে দাও, নিচে 2 থাকবে। 2 আর 200 কেটে দাও, 100 থাকবে। তাহলে 100 গুণ 5 কত হবে? 500। 500 টাকা, তাই না? 500 টাকা। I3 কত পেলাম? 500 টাকা। এবার আমাকে প্রশ্নতে চেয়েছে, দেখো প্রশ্নতে চেয়েছে যে ওই বছরের শেষে দীপু বাবুর সুদে আসলে কত টাকা পাবেন, সুদে আসলে। তাহলে আমরা কি পেলাম? 3টে স্টেপের জন্য তিনটে সুদ পেলাম। কি কি সুদ পেলাম? টোটাল সুদটাকে আমরা আই ধরছি, আই নাম দিচ্ছি। তাহলে I1 একটা সুদ পেলাম, I2 একটা সুদ পেলাম, I3 একটা সুদ পেলাম। তাহলে I1 কত পেয়েছিলাম? I1 পেয়েছিলাম তোমার 187.5। আর কত? I2 কত পেয়েছিলাম? 150। I3 কত পেয়েছিলাম? 500। একটার সাম করো, সাম করলে কত আসবে? 5.738। ঠিক আছে, 537.8 টাকা। তিনটাকে সাম করলে টোটাল সুদ এটা পাবে। এবার আমাকে চেয়েছে সুদ সহ কত পাবেন, তাই না? না, সুদে আসলে কত পাবে। সুদ আসলে কত টাকা পাবে? তাহলে সুদ আসলে কত টাকা পাবে? অতএব
সুদ আসল, অতএব সুদ আসল বা সবৃদ্ধি মূল সমান, এটাতেই করছি যে শেষ পর্যন্ত আসল কত ছিল, মানে কি দেখো সুদ আসল বা সবৃদ্ধি মূল মানে কি পি প্লাস আই, মানে আসল প্লাস সুদ। পি শেষ পর্যন্ত কত ছিল 20,000, যোগ সুদ কত, টোটাল সুদ 837.5, তাহলে এই দুটো সাম করলে কত হবে 20.28837.5 টাকা। টাকা ঠিক আছে, 20,837.5 টাকা, এটাই তোমাদের আনসার হবে। 19 নাম্বার অঙ্কটা দেখ, বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, মানে সুদ প্লাস আসল দিয়ে তিনি শোধ করবেন। সুদ সহ মানে হচ্ছে সুদ যোগ আসল, এই টাকাটা শোধ করবেন, সুদ আসল শোধ করবেন কত বছর পর, সময়টা আমাদের জানতে চেয়েছে, তো সময় আমরা জানি না, ঠিক আছে। এবং দেখ বলেছে ধার নেওয়ার 1 বছর পর, এটা ফোকাস কর, মানে 1 বছর বাড়িটা হতে সময় লেগেছে। তো দেখ অঙ্কটা, তাহলে দেখ সুদ সহ শোধ করবেন মানে আসল যোগ সুদ, সুদ সহ মানে কি সুদ আসল বা সবৃদ্ধি মূল। তাহলে 2,40,000 এটা আসল, তার সঙ্গে সুদ কত, সুদ মানে কি আসল 2,40,000, সুদের হার 12% বলে দিয়েছে, সময় কত আমরা জানি না, কত সময় পর শোধ করবেন বাই 100। এটা কিভাবে শোধ করবেন, বাড়ি ভাড়ার আয় থেকে। বাড়ি ভাড়ার আয় বলতে ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন, তাহলে প্রতি মাসে ভাড়া দেন কত 5,200 টাকায় ভাড়া দেন, তাহলে 12 মাসে 5,200 গুণ 12 টাকায় ভাড়া দেবেন। এবং ধার নেওয়ার 1 বছর পর মানে কত, সময়টাকে আমরা টি ধরেছি, t-1 হবে 1 বছর পর বলে দিয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে এটা, যে আসল এবং সুদ, আসল যোগ সুদ, এটা শোধ করবেন, এই টাকাটা শোধ করবেন, কিভাবে শোধ করবেন বাড়ি ভাড়ার আয় থেকে। তাহলে প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া দেন 5,200 টাকা, 12 মাসে কত দেবেন 5,200 গুণ 12, এবং 1 বছর পর তিনি বাড়ি ভাড়া দেন, কারণ কি 1 বছর বাড়িটা হতে সময় লেগেছে, t-1, সময়টাকে যেহেতু টি ধরেছি তো t-1, তাহলে এটা সমান এটা শোধ করবেন এটার মাধ্যমে। তাহলে তুই উপরে লিখতে পারিস প্রশ্নানুযায়ী, বা দেখ 2,40,000 টাকাটাকে কমন নিতে পারি, তাহলে থার্ড ব্র্যাকেটে কি থাকবে 1 প্লাস 12t বাই 100 ইকুয়াল টু 5,200 গুণ 12 গুণ t-1 ফার্স্ট ব্র্যাকেটে। এবার কি করছি দেখ, কাটাকাটি করি, 0 0 0 0 যাবে, 12কে এটা দিয়ে কাট তাহলে পাবি 200, 52কে 2 দিয়ে কাট তাহলে পাবি 26, আর 200কে 2 দিয়ে কাটলে পাবি 100। বেশ, এতটাই রাখছি। তারপরে দেখ এবার কি করছে, এই 100টাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 100-র সঙ্গে 1-এর গুণ হবে 100, যোগ 100-র সঙ্গে 12টির গুণ, তাহলে 100 ইন্টু 12t বাই 100 সমান কত, এদিকে আছে 26 ইন্টু t-1, এই 100 উপর 100 নিচের 100 কেটে যাবে, বা 100 যোগ 12t থাকবে এদিকে ইকুয়াল টু 26 এর সঙ্গে t গুণ হবে, তাহলে 26t-26, বা টি গুলোকে এদিকে আনছি, 100টাকে ওদিকে পাঠাচ্ছি, তাহলে দেখ 12t
ওদিকে 26টা প্লাসে, এদিকে এলে কত হবে, 26টা মাইনাসে হয়ে যাবে, ইকুয়াল টু -26। এদিকে 100টা প্লাসে, ওদিকে গেলে কি হবে, 100টা মাইনাসে হয়ে যাবে। বা দেখ, এটা বিয়োগ করলে পাবি -14t। কারণ কি, 26টা বড় নাম্বার, সেই জন্য 26 এর আগে যেহেতু মাইনাস আছে, সেই জন্য মাইনাসে উত্তর হবে। সমান এখানে -126, ঠিক আছে। বা এই মাইনাস কেটে দে, তাহলে t সমান কত পাবি, 126, নিচে কত হবে 14, এটা কাটবি, তাহলে পাবি 9। ঠিক আছে, তাহলে সময়টা চেয়েছিল, তাহলে সময়টা কত, 9 বছর। তাহলে কি বলবো, তিনি 9 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে সুদ আসলটা শোধ করবেন। ঠিক আছে, ধারের টাকাটা শোধ করবেন। তোরা দেখ, এটা 20 নাম্বার অঙ্কটা দেখ, বলেছে রথিন বাবু তার 2 মেয়ের জন্য প্রত্যেকের ব্যাংকে টাকা রেখেছেন। ঠিক আছে, কত টাকা রেখেছে আমরা জানি না, এবং বলেছে মেয়েদের বয়স যখন 18 হবে তখন নাকি সুদ আসলে 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে আমি ধরছি লেট পি বা আসল সমান x টাকা। এটা তোরা চাইলে বড় মেয়ে ছোট মেয়ে হিসাবে করতে পারিস, আর এদিকে আমি গার্ল 1 গার্ল 2 দিয়ে করছি। গার্ল 2 এর ক্ষেত্রেও ধরছি p সমান y টাকা। এবং দেখ, সুদের হার বলে দিয়েছে, আর বলে দিয়েছে 10%, এখানেও আর বলে দিয়েছে 10%, এখানেও আর বলে দিয়েছে 10%। বয়স কত বলে দিয়েছে, একজনের বয়স 13, মানে সব থেকে বড়, তোরা চাইলে বড় মেয়ে ছোট মেয়ে হিসাবেও করতে পারিস। তাহলে একজনের বয়স হচ্ছে 13, তাহলে 18 আসতে কত দেরি, 5 বছর দেরি। 18 থেকে 13 বাদ দে, তাহলে 5 বছর দেরি। আর দ্বিতীয়টার বয়স হচ্ছে 10, তাহলে 18 আসতে কত দেরি, 10 বছর দেরি। 10 বছর দেরি। চল তাহলে এটার সুদ বের করি, এটার সুদ বের করি। তাহলে এখান থেকে সুদ কত পাবো ভাই, সুদ পাবো x মানে হচ্ছে p, আর হচ্ছে 10, t হচ্ছে 5 বাই 100, 0 0 কাটবে, এখানে 2 থাকবে, মানে হচ্ছে x বাই 2। i1 নাম দে, এটা i1 নাম দিয়ে দে। দ্বিতীয় ক্ষেত্রে সুদ যদি বলি i2, সেক্ষেত্রে সুদটা কত পাবো, p মানে হচ্ছে y গুণ 10 গুণ 10 বাই 100, 0 0 0 0, মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদ y পেলাম, মানে আসলের সঙ্গে সুদ সমান পেলাম। তাহলে এবার দেখ, আমাদের কিন্তু অ্যামাউন্ট বলে দেওয়া ছিল, অ্যামাউন্ট কত ছিল, 1,20,000 টাকা। এবার প্রশ্নতে বলে দিয়েছে যে শর্তানুসারে প্রশ্নতে কি বলে দিয়েছে ভাই, প্রশ্নতে বলে দিয়েছে যখন, আচ্ছা আমরা এবার সুদ আসলটা বের করি। ঠিক আছে, সুদ আসলটা বের করব। সুদ আসল যদি বের করি, তাহলে আসল কত, আসল হচ্ছে x, সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল x, আর সুদ কত পেলাম, x বাই 2। এই সুদ প্লাস আসলই হচ্ছে নাকি, আসল মানেই হচ্ছে নাকি 1,20,000 টাকা। ঠিক আছে, প্রশ্নতে বলেছে যে 1,20,000 টাকা পাবে, আর আমরা তো অঙ্কতে ধরেই করছি, অঙ্কতে ধরেছি আসল x এবং সুদ পেলাম x বাই 2। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি, যে আসল প্লাস সুদ মানে হচ্ছে সুদ আসল, তার সঙ্গেই সমান হচ্ছে প্রশ্নতে, মানে বইয়ে যে মানে প্রশ্নতে যেটা বলে দিয়েছে 1,20,000। এবার দেখ, যদি লসাগু করিস, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এবং 2 এর লসাগু 2 হবে, তাহলে ওপরে কত হবে, 2x যোগ 2 2 কেটে যাবে, x সমান 1,20,000 টাকা, 1,20,000 টাকা। এবার কি করছি, 2x প্লাস x বা 2x প্লাস x, 3x সমান 1,20,000, তার সঙ্গে গুণ হবে 2। ঠিক আছে, তার সঙ্গে গুণ হবে 2, আমি একটু উপরে করছি। তাহলে যদি x টাকে বের করতে চাস, তোরা নিচে করবি,
এক্সটাকে বের করতে চাস তাহলে 1,20,000 1,20,000 গুণ 2 ভাগে 3, তাহলে 3কে এটা দিয়ে কাটলে কত হবে? 4,0,0,0,0, তাহলে 4 দুগুণ 8, 0,0,0,0, মানে 80,000 টাকা। 80,000 টাকা বড় মেয়ের অ্যাকাউন্টে রাখা হয়েছিল, 10% সরল সুদে রাখা হয়েছিল 80,000 টাকা। তার বাবা রথিন বাবু রেখেছিলেন বড় মেয়ের অ্যাকাউন্টে বা গার্ল 1 এর অ্যাকাউন্টে। এবার আমরা কি করব? এবার আমরা ছোট মেয়ে বা গার্ল 2 এর অ্যাকাউন্ট থেকে বের করব। চল তাহলে এটা একটু মুছে দিই। দেখ এখানে এখানে লিখতে পারিস, মানে প্রশ্নতে বলে দিয়েছে যে পাবে কত টাকা? 1,20,000 টাকা। এবার আমরা যদি সুদ আসল বের করি, আমাদের কাছে সুদ কত, আমাদের কাছে আসল কত? আসল হচ্ছে y, সুদ কত? y, তাহলে সুদ প্লাস আসল, সুদও y আসলও y, মানে হচ্ছে 2y। এটা সমানই প্রশ্নতে বলে দিয়েছে সুদ আসল 1,20,000 টাকা। তাহলে এটা শর্তানুসারে বলে লিখতে পারিস, শর্তানুসারে। তাহলে y প্লাস y 2y, 1,20,000 টাকা। তাহলে y সমান কত পাবো? 1,20,000 নিচে 2 ভাগ, তাহলে এটা কাটলে কত পাবি? এটা কাটলে পাবি 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে আমরা কত পেলাম? যে প্রথম মেয়ের জন্য এক্সট্রাকে বের করেছিলাম, মানে প্রথম মেয়ে বা বড় মেয়েটা যেহেতু বয়স বেশি ছিল, তো বড় মেয়ে বা প্রথম মেয়েটার জন্য বের করেছিলাম 80,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, সুদ আসলে সে পেতো কত? 18 বছর হওয়ার পর। 18 বছর হওয়ার পর সে সুদ আসলে পেতো 1,20,000 টাকা। এবং ছোট মেয়ের জন্য রেখেছিলেন, সে যেহেতু সময়টা বেশি পেতো, কারণ তার বর্তমান বয়স 8 বছর, 10 মানে 18 হতে এখনো 10 বছর বাকি ছিল, তার অ্যাকাউন্টে জমা রেখেছিল 60,000 টাকা। 60,000 টাকা জমা রাখার পর সে তার যখন 18 বছর বয়স হতো, সে পেতো 1,20,000 টাকা। ঠিক আছে, তো এই হয়ে গেল। এটা 20 দাগের অঙ্ক। ঠিক আছে, এটা 18 না, লেখা একই পড়ে আছে, এটা 20 দাগের অঙ্ক। আচ্ছা, দুটো এমসিকিউ টাইপ কোশ্চেন দেখ। বলে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে কোন অপশনটা কারেক্ট হবে? দেখ এটা আমরা জানি যে সুদ যদি আই হয়, তার জন্য যেটা সূত্র হয় আসল পি গুণ আর গুণ টি বাই 100। এবার অপশন গুলোর দিকে তাকা। এই অপশন গুলোর মধ্যে একটা সি নাম্বার অপশন আছে যেটা বলেছে আই গুণ 100 ইকুয়াল টু পি আর টি। তো এটাই কারেক্ট অপশন, কারণ বলেই দিয়েছে 8% পি টাকা টি সুদ, মানে টি বছর, তাহলে আই হলে সুদ আই হলে কোন অপশনটা কারেক্ট? তো এটা কারেক্ট অপশন হবে অপশন সি। নেক্সট বলেছে দেখ যে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x হলে পি কত? মানে মূলধন কত বা আসল কত? তার মানে পি সমান আমরা কি জানি? আই গুণ 100 বাই আর গুণ টি জানি। তাহলে আই কত বলেছে? সুদ বলেছে x গুণ 100, আর কত বলেছে? আরও x বলেছে, টি কত বলেছে? সুদের হারে কোন মূলধনের x বছরে, xই বলেছে। তাহলে এই x কেটে গেল, তাহলে x বাই মানে 100 বাই x, পি চেয়েছে, এইটা টাকা। নেক্সট যে অঙ্কটা দেখ, সেটা হচ্ছে কোন মূলধন, আমরা জানি না 10 বছরে দ্বিগুণ হলে আর কত। তাহলে দেখ কোন মূলধন আমরা ধরছি কি, মূলধনটা হচ্ছে x মূলধন, 10 বছরে দ্বিগুণ মানে কি 2x হচ্ছে, তার মানে কি সুদ প্লাস আসল মিলিয়ে মানে অ্যামাউন্টটা 2x। তাহলে আমরা এখান থেকে আই বের করতে পারি, অ্যামাউন্ট মানে 2x থেকে যদি আমরা আসল এক্সটাকে বাদ দিই, তার মানে আমরা আই পেয়ে যাব। ঠিক আছে, মানে এক্স হবে, এক্স টাকা হবে। তাহলে আর বের করার সূত্র আমরা কি জানি? আর বের করার সূত্র হচ্ছে আমাদের কাছে আই গুণ 100, নিচে থাকবে কত? পি গুণ টি। তাহলে আই কত ভাই? আই এক্স, আই কত? আই এক্স টাকা 100, পি কত? এক্স, টি কত? টি হচ্ছে 10 বছর, 10। ঠিক আছে, এই শূন্য কাটছে, এই এক্স কাটছে, মানে 10 ইজ আ অ্যান্সার।
10%। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখ যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ বলেছে PNR বাই 25 টাকা হলে পি কত। তাহলে আমরা পি বের করার সূত্র কি জানি, সলিউশনে পি বের করার সূত্র আমরা কি জানি, পি বা আসল সমান আমরা জানি, পি বা আসল সমান আমরা জানি পি সমান আই গুণ 100, নিচে কত ভাই, নিচে হবে আর গুণ টি। তাহলে আই কত, আই মোট সুদ হচ্ছে পি এন আর বাই 25 ইন্টু 100 ডিভাইডেড বাই আর কত, আর পার্সেন্টই বলেছে, গুণ টি কত, এন বলে দিয়েছে। তাহলে এই এন কাটবে, এই আর কাটবে, এই 25 এই 100 কাটবে, 4 হবে, মানে এখানে 4p আনসার হবে। তার মানে পিটা কত, পিটা হচ্ছে 4p টাকা। দেখো এই কোশ্চেনটা দেখো, আর বলে দিয়েছে আর বাই 2%, পি বলে দিয়েছে 2p, টি বলে দিয়েছে টি বছর, এ চেয়েছে। তাহলে এ মানে কি জানি আমরা, এ মানে আমরা জানি পি প্লাস আই, পি মানে কত, পি মানে 2p, আই কত, আই বলে দিয়েছে আর বাই 2, এই না আই কেন বলবে, আই বলেনি, আই মানে হচ্ছে পি আর টি বাই 100, পি কত, পি হচ্ছে 2p গুণ আর কত, আর বাই 2, টি কত, টিটা টি বাই 100। তাহলে এই দুই কাটবে, তাহলে 2p প্লাস পি আর টি বাই 100, এটাই আমাদের উত্তর হবে। দেখ এই কোশ্চেনটা দেখ, কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখে। কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে, মানে 8টাকে বলে দিয়েছে, 6.14%, এটাকে ভাঙো তাহলে কত পাবে, 25/4, এটা গুণ করতে হবে আর তারপরে যোগ করতে হবে, 25/4% আর পেলাম আমরা। কোন মূলধন ধরি, তাহলে এক্স মূলধন এত সুদের হারে কত বছরে, তাহলে ধরি টি বছরে 2x হবে, টি বছরে 2x হবে, তাহলে আই কত পাবো, 2x, মানে সুদ আসল থেকে এক্সটাকে বাদ দিলেই আই পাবো, তার মানে এক্স হলো। তাহলে টাইমটা চেয়েছে টি সমান কত, আই গুণ 100 বাই পি গুণ আর, তাহলে আই কত, এক্স 100, পি কত, পিটাকেও এক্স ধরেছি, আর কত, আর হচ্ছে 25/4, এই এটা কাটবে। এবার দেখো 100 থাকলো, এই চারটা কি হবে, এই চারটা উল্টে যাবে, 4 নিচে কত হবে 25, এটা 4 হবে, তাহলে 4 গুণ 4 মানে পাবো আমরা 16 বছর, 16 বছর আনসার হবে। দেখ এই কোশ্চেনটা দেখ, বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে আসল কত। তাহলে দেখ আসল আমরা জানি না, তাহলে আমরা কি করব, পি বা আসল আমরা ধরে নেব এক্স টাকা, ঠিক আছে, এটা কি করব, ধরে নেব। এবার দেখ আর ওয়ানটা বলে দিয়েছে 4% থেকে এত, মানে আর টুটা বলে দিয়েছে 3.34%, বা এটাকে ভাঙলে লেখা যেতে পারে 3 4 12 আর 3 15/4%। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার মানে টিটা বলে দিয়েছে 1 বছর, তাহলে আমরা এই আর ওয়ানের জন্য একবার সুদ বের করব আর এই আর টুর জন্য একবার সুদ বের করব। তাহলে এটা যদি আই ওয়ান নাম দিই এর জন্য সুদের জন্য, তাহলে পি কত, এক্স আর 4 টি 1/100, এখান থেকে হবে তোমার এক্স বাই 25, 4 4 কাট, এখানে 25 হবে, 4 দিয়ে কাটলে আই ওয়ান কত পেলাম, এক্স বাই 25। এবার আই টু কত পাবো, এই সূত্রটার জন্য এক্স পি, পি মানে কি এক্স
আর কত 15/4 ইন্টু 1 নিচে কত 100, 5 দিয়ে কাটতে পারি, সেখানে 3 হবে, এখানে কত 20 হবে, তাহলে এখানে দেখ 3x/80 হবে I2। এবার প্রশ্নতে বলে দিয়েছে যে অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, মানে কি এইটা থেকে এইটা যদি বিয়োগ করি তার সঙ্গে সমান হবে 60 টাকা, তাই না? তাহলে দেখ শর্তানুসারে I1 মাইনাস I2 সমান 60। I1 কি x/25 মাইনাস I2 কি 3x/80 ইকুয়াল টু 60। এবার আমাদের লসাগু করতে হবে 25 আর 80। তাহলে যদি 25 আর 80 লসাগু করিস 5 দিয়ে যদি করিস তাহলে 5 5 এ 25 আর 5 16 80। এবার কি করবি 16 গুণ 5 গুণ 5 মানে 16, তার সঙ্গে 25 গুণ করলে 30 এর 0 হাতে থাকলো 3, এখানে হবে 8 গুণ 2 1 3 মানে হচ্ছে 004 মানে 400 পাবি। তার মানে লসাগু করে কত পাবি 400। এবার দেখ 25 দিয়ে 400-কে ভাগ করলে 16 গুণে আছে x বিয়োগ 80 দিয়ে 400-কে ভাগ করলে 5 গুণে আছে 3x সমান 60 বা 16x মাইনাস 15x বাই 400 সমান 60 বা 16 থেকে 15 বাদ দিলে শুধু x পড়ে থাকবে 1x মানে কি x, তাহলে কত 60 গুণ 400 বা x সমান আমরা কত পাবো 24,000। ঠিক আছে, এটা পাবো। তাহলে আমরা বলতে পারি আসল যেই টাকাটা অতএব আসল বা পি সমান 24,000 টাকা। 24,000 টাকা। এই পিটাকেই আমরা এক্স ধরে নিয়েছিলাম অঙ্ক করার সুবিধার্থে। তাহলে কত পেলাম আমরা এক্স সমান 24,000 টাকা, মানে কি এটাই মানে প্রিন্সিপাল, এটার মানে প্রিন্সিপাল বা আসল।